প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। তারকা কথনের সেটে আজকে আমরা একজন বিশেষ মানুষকে নিয়ে কথা বলবো, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব, স্মরণ করব। এই পুরো আয়োজনটি তাকে ঘিরে। বাংলা নাটকের শেকড় সন্ধানে একজন নাট্যকার, গবেষক, অধ্যাপক, সংলাপ রচয়িতা, এই প্রত্যেকটি পরিচয়কে যিনি অনন্য শীর্ষতায় পৌঁছে দিয়েছেন। বাংলা নাটকের উৎকর্ষ সাধনের ক্ষেত্রে যে নামটি আমরা সকলে ভীষণ শ্রদ্ধাভরে স্মরণ করি, তিনি একজন সেলিম আল দীন। আজ তার মৃত্যুবার্ষিকীতে তার প্রতি চ্যানেল আই পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি। তাকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা নিবেদন করি সব সময় আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। আজকে তাকে ঘিরেই কথা হবে এবং এই উদ্দেশ্যে আজ আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই তাদের সাথে পরিচয় করাবো। আছেন আরও একজন শক্তিমান অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, বহু গুণে গুণান্বিত একজন মানুষ, আফজাল হোসেন। সাথে রয়েছেন লায়লা ফেরদৌস। তিনি সেলিম আল দীন স্যারের সরাসরি একজন শিক্ষার্থী ছিলেন। সেই সাথে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ আয়োজন, বিশেষ মানুষকে ঘিরে, যাকে নিয়ে জানার আসলে আমাদের শেষ নেই, যাকে প্রতিনিয়তই আমরা নতুনভাবে এখন পর্যন্ত আবিষ্কার করে চলেছি। তাকে নিয়ে জানতে চাই। শুরুতে আফজাল হোসেন স্যার, আপনার কাছে শুনবো। আজকে কষ্টের দিন। আমার মনে হয়েছিল যে এই খবরটা যখন আমার কাছে পৌঁছায় তখন আমি একটা শুটিংয়ে ঢাকার বাইরে রয়েছি। আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, কিন্তু যারা তাকে চিনতেন, আমার সঙ্গে কাজ করতেন যারা, হয়তো ব্যক্তিগত পরিচয় ছিল না, খবরটা পৌঁছানোর পর তাদেরকে যেভাবে বেদনার্থ দেখেছি, আমার মনে হয় যে সেই মুহূর্তে মনে হয়েছিল যে আমরা খুব আপন একজন মানুষকে হারিয়েছি। আমি তো আমার আপন মানুষকে হারিয়েছি, কিন্তু আমি বলছি যারা পরিচিত নন, শুধু সেলিম আল দীনকে সেলিম আল দীন তার নাটকের মধ্য দিয়ে চেনে, তাদের দেখে মনে হয়েছিল যে নিজের একজন মানুষকে হারিয়ে ফেললাম আমরা সবাই আজকে। এবং এখনও আজকের দিন পর্যন্তই মনে হয় যে নিজের একজন মানুষকে হারানো, সেটা আবার আমি রিপিট করছি যে এই কারণে নয় যে তার সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা ছিল, তার অসংখ্য নাটকে অভিনয় করেছি, সে কারণে না। বাংলা নাটককে তিনি যে একটা মর্যাদা দান করেছেন, নাটক অবশ্যই আমাদের এখানে একটা নাটকের চমৎকার ক্ষেত্র ছিল, কিন্তু পরিচয়ের মধ্যে নানান ধরনের দ্বন্দ্ব, অস্বস্তি এরকম ধরনের ছিল, যে আমাদের কাজ, আমাদের ভাষা, আমাদের বিষয় কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, তিনি আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এবং আমার কাছে সবচেয়ে অবাক লাগে, একেবারেই তো আমার ছাত্র জীবন যখন শেষ হয়েছে তখন থেকেই তার সঙ্গে যুক্ততা। তিনি যে ভাষায় লিখতেন এবং যেসব বিষয় নিয়ে কথা বলতেন, আমার কাছে আজও অবাক লাগে যে সাধারণ মানুষের কাছে সেটা আবেদনময় কিভাবে হয়ে উঠত। আমরা যখন জন্ডিসের বিরুদ্ধে করি, একেবারে প্রথম দিকের ঢাকা থিয়েটারের নাটক জন্ডিসের বিরুদ্ধে প্রতীকী ধরনের নাটক, এবং সেখানে এমন কোনো ঘটনা ঘটছে না যে একটি গল্প তৈরি হচ্ছে মানুষের মনে, যে গল্পটা নিয়ে মানুষ ফেরত যাচ্ছে, ভালো লাগা তৈরি হচ্ছে না। একটা সমকালীন চিন্তা আছে, সময়টা আছে, কিন্তু উপস্থাপনের ভঙ্গি, ভাষা সবই আলাদা। সেই নাটক মানুষ বসে দেখেছে এবং প্রদর্শনী, মানে টিকিট কেটে। তো এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে সেটা যদি আমরা প্রথম দিকের কথা বলি এবং শেষ পর্যন্ত যা লিখেছেন, যতগুলো প্রযোজনায় মানুষের আগ্রহ আমরা লক্ষ্য করি, খুবই অদ্ভুত লাগে যে এক ধারায়, এক ভঙ্গিতে, এক বিষয় নিয়ে কখনোই লেখেননি, কিন্তু মানুষের সঙ্গে তার একটা যোগাযোগ তৈরি হয়ে যেত বোধ করি এই কারণে যে তার যে ভাষাটা, সে ভাষাটা হচ্ছে মাটির। একেবারেই তাই, ভীষণ সুন্দর করে বলেছেন। এবং আজকের দিনে তাকে আপনি ব্যক্তিগত জায়গা থেকে কিভাবে স্মরণ করছেন সে বিষয়টি উঠে আসলো। কিছু মানুষ রয়েছেন যাদের সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক নেই, তো তার লেখা পড়ে, তার সৃষ্টিকর্ম আমাদেরকে এতটা আপন বোধ করায় তাদের প্রতি, তারা হারালে আমরা মনে হয় যে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, আপন মানুষকে হারিয়ে ফেলেছি। ওই বোধটা এখনও প্রতিটা মানুষের কাছে রয়েছে যারা মঞ্চ নাটককে ভালোবাসে, নাটককে ভালোবাসে। সেই জায়গা থেকে লায়লা ফেরদৌস হিমের আপনার কাছেও জিজ্ঞেস করতে চাই যে আপনি একজন শিক্ষার্থী হিসেবে তার সাথে ছিলেন, তাকে পেয়েছেন, একজন শিক্ষক
তুল্য মানুষ, পিতা সমতুল্য মানুষ, তাকে কিভাবে দেখেছেন এবং তার কাজগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমরা যারা স্যারকে পেয়েছি, প্রথমেই প্রয়াণ দিবসে আচার্য সেলিম আল-দীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্যারকে আমরা শুধু শ্রদ্ধাই করতাম না, আমরা প্রচণ্ড ভয় পেতাম। স্যার এত জ্ঞানী ছিলেন এবং জীবনের অনেক পর্যায় নিয়ে তিনি কথা বলতেন আমাদের সাথে। যেমন তিনি বলতেন যে নিম একটা ফল, আমরা জানি ফল গাছ, তিনি বলতেন এটা ফুল, ফুলও তো হয়, তাহলে ফুল, এই যে ভাবার চিন্তার জায়গা তৈরি করে দিতেন তিনি আমাদেরকে বলতেন যে তোমরা যখন রিকশায় আসছো বলো তো কী করে এলে, হল থেকে কি করে ক্লাসে এলে, তো আমরা বলতাম স্যার রিকশায় করে এসেছি, এক কথায় গল্প শেষ হয়ে যায়। তখন স্যার বলতেন কেন তোমাদের কখনো মনে হয় না যে রিকশার যে হুডটা তুলে আসলে সেটা সাপের ফণার মতো হয়ে তোমাকে ছোবল দিতে আসছে, কেন তোমাদের কল্পনার জগৎ কেন তৈরি হয় না? তার মানে তিনি একজন শিল্পী ছিলেন না, তিনি শিল্পী তৈরির একটি কারখানা ছিলেন। তিনি আমাদেরকে বলতেন যে লিখতে শুরু করো, স্রষ্টা হয়ে ওঠো। আঙ্গিকের জায়গাটা, অভিনয়ের জায়গাটা কিন্তু আজকে আমার একটি নাটকে পড়ি যখন আজকে একজন করছে, কালকে হয়তো তার কন্যা করবে, কিন্তু আমার পড়েই রয়ে যাবে এবং এই মেয়েটির জন্মদাতা আমি এই চরিত্রটি তৈরি করেছি, মানে ক্রিয়েটর হয়ে ওঠো। স্যারকে এই জ্ঞানের জায়গা থেকে আমরা স্যার খুব বকা দিতেন না, কিন্তু জ্ঞানের গভীরতা এত বেশি ছিল, অনেক জানা উত্তর বলতে পারতাম না স্যারের সামনে, মনে হতো যে স্যার কোন আঙ্গিক থেকে দেখবেন, ভয় পেতাম। তবে স্যারের কাছ থেকে শিখেছি। স্যার নাট্যকার হিসেবে আজ প্রতিষ্ঠিত এই বাংলায় নয়, আমি বলবো বিশ্বে, কিন্তু স্যার একজন ভালো নির্মাতাও ছিলেন এবং স্যার সুর করতেন, স্যার গান লিখতেন, স্যার আমি বলবো যে রন্ধন বিষয়েও তার খুব জ্ঞান ছিল। আমরা যদি স্বর্ণবোয়াল পড়ি, এই যে মাছের যে গল্পটা, মাছের ঝিলিক দিয়ে ওঠা, মাছের পেটটা চাঁদের ঝিলিক লেগে কি রং হয়, কি বর্ণ ধারণ করে, একজন মাঝির তার প্রতি আকাঙ্ক্ষা তৈরি হওয়া, এত জীবন ঘনিষ্ঠ, জীবনকে চেনার, জানার, জীবনকে পরিচালনা করার অনেক তথ্য তার কাছ থেকে শিখেছি। জীবনবোধের কথা কিন্তু উঠে আসলো, একজন বহুমাত্রিক সেলিম আল-দীন জীবনকে আসলে কিভাবে দেখেছেন, তার জীবনবোধটা কেমন, স্যার আপনার কাছ থেকে যদি একটু শুনি। তাহলে তার লেখা থেকেই পড়ি। তার দিনলিপি যেটা তিনি লিখেছেন সেটার শুরুটা একটু পড়ি যে আজ দিবাগত রাতে আমার জন্ম, আজ থেকে 55 বছর আগে মায়ের বুকের দুধ পান করেছি অনুজ্জ্বল হ্যারিকেনের আলোয়। দাদার ঘরে কড়াম লাণ্ঠন ছিল কিনা জানি না, তবে 8-10টি শিশুর মতো কোহা কোহা করেছিলাম সে তো নিশ্চিত। প্রতিটি দিন তার অবয়ব এসেছিল, ভেবেছি এসব আমার 10 আঙুলে মায়ের স্তন দখল করে থাকার ব্যাপার, কিন্তু আমার দিনগুলো আমাকে সামনে ঠেলে দিয়ে পিছনে লুপ্ত হয়েছে। এই যে তার ভাববার শক্তি, একটু আগে আপনি বলছিলেন দেখা, শিল্পীর প্রধান শক্তি হচ্ছে দেখা। আমরা সবাই দুটো করে চোখ নিয়ে জন্মেছি, কিন্তু আমাদের এই পৃথিবী আসলে দেখা হয় না, আমরা খুব অল্পই দেখি, আর যারা দেখতে পারেন তারা আমাদের চোখে অনেক বিশেষ হয়ে থাকেন। সেলিম আল-দীন সেই বিশেষদের বিশেষ একজন। বিশেষদের বিশেষ এই কারণে বলছি যে তার দেখাকে আমরা নাটকের মধ্য দিয়ে যেভাবে পাই আমাদের কাছে বিস্ময়কর থাকে। কিভাবে মানুষ এই চিন্তা ভাবনাগুলো করে, জীবনবোধের কথা বলছিলেন। ঢাকা থিয়েটার একটা প্রযোজনা করলো, সেলিম আল-দীন লিখলেন শকুন্তলা। যে শকুন্তলার গল্প আমরা যা জানতাম তিনি কিন্তু আমূল পরিবর্তন করে দিলেন এই কারণে, তার যুক্তি হচ্ছে শকুন্তলার জন্ম তো সাধারণ নয়, তার বাবা হচ্ছে মানুষ আর মা হচ্ছে দেবী, স্বর্গ থেকে আসা। তো সুতরাং স্বর্গ মর্তের মিলনে যার জন্ম তার জীবন স্বাভাবিক হয় কি করে, কিন্তু শুধু গল্পই তিনি সাজালেন না, তার সঙ্গে বাস্তবতা যেটা মানুষের জীবনের যে অংশ, সেই অংশকে যুক্ত করলেন তিনি এইভাবে যে একটি নারীর যে জীবন প্রবাহ, তার মধ্যে যে কষ্টটা আছে সেই কষ্টটা পৃথিবীর মানুষ স্বীকার করে, কিন্তু স্বর্গ মর্তের মিলনে যে মেয়ের জন্ম
তার তো মনে হয় যে আমি কেন স্বীকার করব এই কষ্ট, এই যে জিজ্ঞাসা তৈরি করা। প্রতিটি নাটকের ক্ষেত্রে তিনি কিন্তু এই জিজ্ঞাসা তৈরি করেছেন অসংখ্য মানুষের মনে। আমার মনে হয় সে কারণেই যখন তার লেখা পড়া হয় অনেক মানুষই হয়তো ভাববে যে খুবই কঠিন ভাষায় লেখা, কিন্তু একটু আগে আমি বলেছি যে সব সময় তার নাটকগুলো আমরা দেখেছি যে সর্বাধিক প্রদর্শনী হয়েছে সব ধরনের নাটক। সেলিম আল দীন এক ধরনের, কেউ বলতে পারবে না যে যে নাটকটি এখন হলো 2 বছর পরে নতুন যে নাটকটি হচ্ছে সেটি আগের সাথে কোনোটা মিল আছে, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, কিন্তু মানুষ পরম আগ্রহ নিয়ে দেখতো। এবং সেটা দেখবার কারণ হচ্ছে এই যে আমরা মনে করি যে মানুষ অনেক কিছু হয়তো বুঝতে পারে না, কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে শিল্প মনস্কতা রয়েছে, শুধু একটা সংযোগ ঘটিয়ে দিতে হয়। সেলিম আল দীনের হাতে সেই জাদুটা ছিল, সংযোগ ঘটিয়ে দিতে পারতেন। একেবারেই তাই। এবং তার চিন্তার জগৎ আসলে যে পরিমাণে বিস্তৃত ছিল, সেই জগৎটাকে আবার একটি কমিউনিটির সামনে, একটি সমাজের সামনে তুলে ধরা, ওই জায়গাটিতে যখন আপনারা কাজ করেছেন তার সাথে, তার চিন্তা চেতনা নিশ্চয়ই আপনাদেরকেও বিভিন্নভাবে প্রভাবিত করেছে, অনুপ্রাণিত করেছে। সেই জায়গা থেকে আপনার কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনে সেই প্রভাবটা কেমন ছিল? অসাধারণ। ওই প্রভাব, এটা প্রভাব বলবো নাকি, একটা হচ্ছে যে এই মানুষটি যে অনেক বড় মাপের, অনেক বড় চিন্তার, তার কাছে পিঠের কেউ কিন্তু তার চালচলন দেখে বলবে না যে হ্যাঁ তাই, এই মানুষটি একটা একটা তার লেখার মধ্যে কিন্তু একটা মনীষীকে পাই আমরা, কিন্তু বাস্তবে পাই হচ্ছে অতি সাধারণ একজন মানুষ। যে সাধারণ মানুষটি, গতবারের অনুষ্ঠানে আমি একই কথা বলেছিলাম যে আমাদের দলে হয়তো একটা দলে 40-50 জন কর্মী থাকে। একটা নতুন নাটক যখন পড়া হয় প্রত্যেকে আগ্রহ নিয়ে শোনে। সেলিম আল দীন এমন বড় একজন মানুষ, তার লেখা নিয়ে কালকে যে দলে এসেছে তার যদি আলাদা কোনো প্রশ্ন থাকে, সেই রিহার্সালে কিন্তু সেই মহড়ায় সে কিন্তু সেই প্রশ্নটা করতে পারতো। মনোযোগ দিয়ে তিনি শুনতেন এবং হাসতে হাসতে জবাব দিতেন, এবং সেই জবাবটা কিন্তু আমি বড় তুমি ছোট তোমাকে আমি জানাচ্ছি বিষয়টা তা না, কিন্তু তাকে গ্রহণ করা। এবং আমরা আমরা আমাদের সবাইকে দেখেছি, নট দ্যাট যে যেমন বাচ্চু ভাই শিমুল এদের সঙ্গে তার অন্যরকম একটা সম্পর্ক ছিল, আমার সঙ্গে অন্যরকম সম্পর্ক ছিল, ফরিদি আসাদ পীযূষ আমরা সব একই সময়কার। তার মানে এই নয় যে আমাদের পরের যে দল তাদের সঙ্গে তার দূরত্ব ছিল, তাদের সঙ্গেও কিন্তু সকলের সঙ্গে তার এক ধরনের খুব সাধারণ একেবারে মাটিতে বসে থাকার সম্পর্ক ছিল। এইটা আমার কাছে খুব অসাধারণ থাকে। আপনি করেছেন কখনো সেই প্রশ্নের জায়গা, যে বলছিলেন যে প্রশ্ন করা যায় তাকে নির্দ্বিধায়? প্রশ্ন অদ্ভুত মানুষ। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো তার চেয়ে জ্ঞানে কিছুই না, বয়সে অনেক ছোট, কিন্তু অদ্ভুত ব্যাপার, যদি কখনো প্রশ্ন করে থাকে, আমার সঙ্গে অন্যরকম একটা মানে কাজের যুক্ততাও ছিল। আমি যেহেতু বিজ্ঞাপন ব্যবসা করি এবং আমার অনেক বড় একটা কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন, বাঁচতে হলে জানতে হবে, একটা ক্যাম্পেইন আমরা বাংলাদেশে করেছি, সকলেই জানে, 11 বছর ধরে করেছি, এবং উনি ওটার সমস্ত বিষয়ে আমাদের সাহায্য করতেন। সুতরাং নানান বিষয়ে তর্ক হতো, এবং সেই তর্কের মধ্য দিয়ে একটা কাজের কথা বলছি আমি, যে শুধু মঞ্চের কথা বলছি না, একটা পেশা কাজের সঙ্গে সম্পর্ক থেকে যে কাজটা আমি করি ওনার কাছ থেকে শুধু তার ধারণাটা নিচ্ছি, এরকম সম্পর্কের মধ্যেও কিন্তু এমন কখনো উনি করেননি যে আমি বলছি বা আমি ভাবছি এটাই সঠিক। প্রত্যেকটি বিষয় মনোযোগ দিয়ে শুনতেন, কারণ উনি একটা জিনিস বুঝতেন যে শেষমেশ মানুষের কাছে এটি একটা কমিউনিকেশন, একটা যোগাযোগ হিসেবে পৌঁছাতে হবে। সুতরাং শোনার দরকার আছে উভয় পক্ষকে। একেবারেই তাই। লায়লা ফেরদৌস, আপনার কাছে একটু শুনতে চাই, আপনি গ্রাম থিয়েটারের সাথে এখনো আছেন, এবং গ্রাম থিয়েটার তো আমাদের সেলিম আল দীন স্যারের সৃষ্ট একটি প্রতিষ্ঠান। সেই জায়গা থেকে সেখানে কবে যুক্ত হয়েছেন বা সেখানে এখনো কাজ করছেন, অনুপ্রেরণার জায়গাটা শুনতে চাই। আমার আসলে নাট্যজীবন শুরু স্যারদের সাথেই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, আমি সেখানকার স্টুডেন্ট। তো আমি যতটুকু আসলে নাট্য ভাবনা আমার যতটুকু আমার আজ পর্যন্ত পেয়েছি তার সাথে স্যার ওতপ্রোতভাবে যুক্ত, যার কারণেই আমার গ্রাম থিয়েটারের সাথে যুক্ততা তৈরি হওয়া। আমি একটু স্যারের দৃশ্যকল্প নিয়ে বলবো। স্যারও একটু আগে বললেন যে স্যার সুন্দর করে দেখতে পারতেন, যেটা আমরা পারি না। সবই সুন্দর, আমরাও যেটা দেখি সেটাও সুন্দর, কিন্তু স্যারের দেখাটা অন্যরকম, সেটার কাছে আমরা অনেকেই যেতে পারি না।
শুধু তাই না, স্যার আবার দেখাতেও পারতেন। ওনার একটা নাটক যখন আপনি পাঠ করবেন, যদি পুত্র লেখার সময়টাই আমি যেহেতু যুক্ত ছিলাম স্যারের সাথে, আমি দেখেছি স্যারের লেখাটা আমরা পড়ে বুঝতে পারছিলাম না, বা একটা চরিত্রের সাথে আর একটা চরিত্রে ঢুকে যাচ্ছে, একটা বর্ণনার মধ্যে আর একটা বর্ণনা ঢুকে যাচ্ছে। অতীত এবং বর্তমানের একটা মানে যোগসূত্র এত সুন্দর করে স্যার তৈরি করেছেন, আমরা পড়ে বুঝতে পারছিলাম না। কিন্তু আমরা যখন মঞ্চে, আমার একটি থিয়েটার আছে, প্রসূন থিয়েটার, আমি সিরাজগঞ্জে এটি চালাই, আমার চাচা এটার সভাপতি, আমি এটি চালাচ্ছি। তো আমাদের থিয়েটারে আমাদের খুব ছোট্ট পরিসর, তো জেলা, একটা জেলার একটা প্রতিষ্ঠান, খুব ছোট্ট ছোট্ট অভিনেতা, তারা যেভাবে পেরেছে নাটকটি যখন করলো, মুহুর্মুহু দর্শক মানে কান্না করে, পুত্রের শোকটা যেন পুরো অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে গেল। তখন মনে হলো যে আমরা কিছুই করিনি, আমি কোনো ডিরেকশনের স্পেশাল কিছু ইফেক্ট দিইনি, আমি লাইট সেভাবে ব্যবহার করিনি, আমার সেট তো ছিলই না, আমরা ছোট্ট একটা সংগঠন। কিন্তু দর্শক নিচ্ছে কেন? স্যার বলতে পেরেছেন, ডায়লগগুলো নিতে পেরেছেন, গল্পটা অন্তর ছুঁয়ে গেছে। তার মানে স্যার শুধু দেখতেন না, স্যার সুন্দর করে সেটা একদম মানুষের হৃদয়ে গেঁথে দিতে পারতেন। এটা তার অনেক বড় একটা শক্তি। তো মানে যেটা বললেন একটু আগে আপনি, যে সাধারণ তর্ক হয়েছে কিনা, আসলে তার নিজের যে বোধটা, নিজের সম্পর্কে নিজের যে বোধটা, তার ওই যে দিনলিপি থেকে একটা যদি পাঠ করি তাহলে বুঝবো যে মানুষটা উনি কেমন ছিলেন। এবং তিনি নিজেই বলছে যে আমি এত বামন যে তার তীরে দাঁড়িয়ে এক বিস্ময় থেকে আর এক বিস্ময়ে ধেয়ে চলেছি। মহাকালের বিশালতার কাছে অমরত্বের ভাবনা হাস্যকর ঠেকে। একটি কীটের ভেতরেও আমার ভাবনাগুলো ভিন্ন মাত্রায় ভিন্নভাবে আছে। দিনের পাখিরা ঘুমালে জাগে রাতের পাখি, তারা রাত জাগে বলে তার রাতের মূল্য দিনের সমান। মহাকবির অধিক মহাকবি এই পৃথিবীর বিশালত্ব। আমার কাজ ছিল দেখবার, জানবার, সেখানে বিশাল ফাঁক। চেষ্টা ছিল, পারিনি। নিজেকে জাহির করতে কসুর করি না, কিন্তু মর্মের ভেতর সব দেহ হয়ে থাকি। এ কেমন নির্লজ্জ আমি! ক্ষমা প্রার্থনা করি হাফিজের কাছে। স্থূল আমি, হোমার, তোমার কাছে যেতে পারি না। কালিদাস, মেঘ ভেসে যায় তবু কুর্চি ফুলে তোমার অর্ঘ্য দেবার সাহস নেই তো। টলস্টয়, তোমার মানব বীক্ষণ দেখে এক জীবনে পাঠক হওয়া চলে। কবির অধিক কবি গেটে তোমার বিশাল মানব ভুবনের সুগন্ধই পেয়েছি, শুধু চোখে দেখিনি। আর আমার প্রাচ্য ভুবনের কবি রবীন্দ্রনাথ, শতবার জন্মাতে পারলে একটি চরণ লেখার পাপ আমি করতাম না। এই ভুবনের তুমি সর্বশেষ ব্যাখ্যাতা, আর আগামী মানব সভ্যতা চলুক তোমার স্বর্ণদীপিত ভাবনা পথে। তাহলে দাঁড়ায় যে এই সেলিম নতজানু হবার শক্তি পেয়েছে, এই তার গৌরব। এই তার গৌরব যে মহান লেখকদের দেখে সে বিস্মিত হয়েছে এবং নিজের লেখাকে বিশুষ্ক খড়ের মূল্যে মনে মনে নিত্যই উড়িয়ে দিয়েছে। তার যে বিস্ময়, আসলে তিনি বিস্মিত হয়েছেন এবং তারই জীবনবোধ, তার সৃষ্টি আমাদেরকে সবসময় চমকিত করেছে এবং করে চলেছে এখনও। যেমন আপনি তার লেখাটি পড়ছিলেন, লেখাটি পড়তে আপনার চোখে মুখে যে উজ্জ্বল যে চাকচিক্য, সেটি আসলে আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করলো। আমরা যখন পড়ি তা তো আছে। ওই যে কাব্যিকতার ব্যাপারটা, যখন তিনি লিখেন কোনো কিছু অন্তর থেকে লিখেন এবং কাব্যিক একটা কবি সত্তা তার রয়েছে, সেই কবি সত্তা তো আপনার মধ্যেও রয়েছে, আপনিও লিখেন, লিখতে ভালোবাসেন। তো ওই কাব্যিক চর্চাটা আসলে আপনাকে প্রভাবিত করে কি, বা কিভাবে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেন নিজের লেখায় নিজের আবেগকে? তার মতো সে কিন্তু একেবারে অন্যরকম মানুষ। আমি আমার জানা মতে কোনো মানুষ সম্পর্কে আমি জানি না যে এরকম লেখা তিনি অনায়াসে লিখতেন, যে শুধু নিজের বর্ণনাটা, নিজের বিষয়টা, নিজের অনুভূতির কথা আমি যেভাবে ব্যাখ্যা করলাম। নাটকে তো নানান জটিলতা, নানান বিষয় নিয়ে লিখেছেন এবং অনায়াসে, কোনো
কষ্টকল্পিত বিষয় কিন্তু না। কষ্টকল্পিত বিষয় যদি হতো তাহলে মানুষের সঙ্গে এই যোগাযোগটা ঘটে উঠতো না। সেলিম আল দীনকে নিয়ে আমরা যতই কথা বলি না কেন, যদি পাঠক বা দর্শকের মনে তার একটা অবস্থান তৈরি না হতো, সেলিম আল দীন যত অসাধারণ লেখক হোক না কেন, সেই লেখা সেই লেখক খুব মূল্যবান কিছু নয়। তিনি লিখেছেন তার মতো করে, তার ঢঙে, তার ভাষা, এবং যা নতুন, যা দেশজ, যা ভূমিজ, তা মানুষকে স্পর্শ করেছে, তা ধ্রুপদী হয়ে উঠেছে। কিন্তু আপনি যে বললেন যে কোনো অনুপ্রেরণা পেয়েছেন কিনা, আপনি যে কোনো লেখক যার ভাষা আপনি শুনে বিস্মিত হবেন, পড়ে বিস্মিত হবেন, কোনো না কোনোভাবে তার প্রভাব কিন্তু আপনার ভেতরে, আপনার চলায় বলায় থাকবে। যেমন ধরুন, আমার এই কথা বলতে বলতে মনে হলো যে শকুন্তলা একটা সংলাপ ছিল, আমার প্রার্থনা চৈত্রের শিমুল তুলো, লক্ষ্যহীন কেবলই উড়ে যায়, স্পর্শ করে না। বেদনার কথা এত সুন্দর করে আমি তার কখনো শুনিনি। তো যখন আমি কোনো বেদনার কথা ভাববো, তখন এরকম সংলাপ, এরকম অনেক ভাষাই তো আমার মনে আসবে। আর যখন আসবে তখন কিন্তু একটি সাধারণ বেদনার মতো খুবই খুবই যে কষ্ট পাওয়াবে তা কিন্তু না, ওই বেদনার মধ্যে কিন্তু আনন্দ মিলবে। এবং এরকম লেখকরা এই অনুপ্রেরণাই আসলে মানুষকে দিয়ে থাকেন। সত্যিই তাই। এখন সময় বদলাচ্ছে প্রতিনিয়ত খুব দ্রুত, এবং মঞ্চ নাটকেরও একটা বড় পরিবর্তন আমরা খেয়াল করি। তো সেই জায়গায় একজন সেলিম আল দীন আমাদের নাটকে যেই ধারা তৈরি করেছিলেন, সেই ধারা এই বর্তমান সময়ে আসলে কতটুকু প্রভাব এখনো রাখছে, বা আমরা সেই ধারাকে কতটুকু ধারণ করতে পারছি বলে আপনার মনে হয়? প্রথমত একটা বিষয় তো আছেই যে আমরা স্বীকার করব যে বর্তমান সময়ে আমরা কোনো কিছু খুব মন দিয়ে দেখি না, পড়ার আগ্রহ আমাদের খুব কম, আর শোনাও তো আসলে আমরা শোনার চেয়ে অনেক বেশি বলতে চাই। সময় তো পাল্টেছে এইভাবেই। কিন্তু শিল্পের চর্চা এই সংকট কিছুটা হলেও তো ঘোচাতে পারে, সেই চর্চাটা আমরা দেখি অত্যন্ত কম। কিন্তু যে বিষয়টি খুব বেশি আসলে মানুষ জানে না, যেমন একটু আগে বলছিলেন যে ও জড়িত গ্রাম থিয়েটারের সঙ্গে, সারা বাংলাদেশে গ্রাম থিয়েটারের যে কর্মকাণ্ড রয়েছে, সেই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে সেলিম আল দীনও তো জড়িত। এমন নয় যে তিনি ঢাকা থেকে জড়িত ছিলেন, তা না। পাগলের মতো তিনি ছুটে গেছেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগগুলো ছিল। এবং যেসব নাট্যকর্মীরা তৈরি হয়েছে, নাটকের যত সংকটকালই হোক না কেন, নাটক থেকে এদের সরানো যাবে না। কারণ একটা কথা আপনাকে বলি, বাংলাদেশ এই স্বাধীনতার পর থেকে এত বয়সে পা দেওয়ার পরেও সমস্ত জায়গায় নানান ধরনের পরিবর্তন দেখবেন, সমস্ত জায়গায়। এবং এই পরিবর্তনগুলো এসেছে হচ্ছে অর্থের কারণে। এই কথাটা আমি প্রায়ই বলি, কারণ আমি গৌরব বোধ করি বলে। সমস্ত জায়গা অর্থ নানান ধরনের পরিবর্তন এনেছে। মঞ্চ বা নাটকে অর্থের সম্পর্ক তৈরি হয়নি এবং এখনও অক্ষুণ্ণ আছে। এখনও মানুষ নিজের প্রেম, ভালোবাসায় এই নাটকটা কিন্তু চালিয়ে যায়। নাটকে আমাদের শিল্প সংস্কৃতির শক্তি হয়ে থাকুক, সেই প্রত্যাশা আমরা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিব। শেষ দিকে চলে এসেছি। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আপনাদের জন্য। নাটক চিরজীবী হোক, আমাদের একজন সেলিম আল দীন বেঁচে থাকুক আমাদের মাঝে, স্মরণীয় হয়ে থাকুক। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। সেলিম আল দীনের প্রতি আবারও আমাদের গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।